নমস্কার বন্ধুরা, আপনাদের মনের অবাধ্য অনুভূতিগুলোকে শব্দের তুলিতে রাঙিয়ে দেওয়া আপনাদের অত্যন্ত আপন এবং ভালোবাসার ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ির পর্দায় আপনাদের সবাইকে আরও একবার বুক ভরা ভালোবাসা আর এক আকাশ আন্তরিক শুভেচ্ছা। সম্পর্কের গতিপথ কখন যে কোন মোড় নেয় তা বোধহয় নিয়তি ছাড়া আর কেউ জানে না। বিগত ১৬টি পর্ব ধরে আপনারা ঋষিরাজ, তনু, অভিক আর তুয়ার জীবনের যে চড়াই উতরায়, যে ভাঙা গড়ার খেলা আর নির্মম বাস্তবতার সাক্ষী থেকেছেন। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গল্প এসে দাঁড়িয়েছে এক নতুন ও চরম নাটকীয় মোড়ে। গত পর্বে আমরা দেখেছি সম্পর্কের এক অদ্ভুত টানাপড়েন। যে ঋষিরাজ কোনোদিন ভালোবাসার প্রকৃত মূল্য দিতে শেখেনি, আজ তনুর অভিমানী রূপ আর দূরত্বের আশঙ্কা কি তার হৃদয়ে এক তীব্র অনুশোচনার জন্ম দিতে পারবে? রানা আর নেহার এই নতুন জীবনের সমীকরণটাই বা কোন দিকে মোড় নেবে? অন্যদিকে দুর্গাপুরের সেই বস্তিকে কেন্দ্র করে কি এবার আরও ঘনীভূত হয়ে সবার জীবনকে ছারখার করে দেবে? একদিকে তনুর চোখের জল, ঋষির হাহাকার, আর অন্যদিকে তুয়ার সরলতা আর অভিকের আড়ালে লুকিয়ে থাকা কোনো এক অজানা ট্র্যাজেডি। মনের কোণে জমে থাকা এই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে এক বুক আবেগ, উৎকণ্ঠা আর টানটান উত্তেজনা নিয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের মূল গল্পে, ভালোবাসার ছোঁয়া, পর্ব ১৭। উমাদেবী কিছুটা সামনে গিয়ে মল্লিকা দেবীকে দেখতে পায়। ওনাকে দেখে চিনতে পেরে ভয়ে হাত পা কাঁপতে থাকে উমাদেবীর। উনি সঙ্গে সঙ্গে মুখটা কাপড়ে ঢেকে একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে ওনাদের দেখতে থাকেন। ঋষিকে দেখে উমাদেবী চিনতে পারেন। সেই ছোটবেলায় ছেড়ে এলেও নিজের সন্তানকে চিনতে পারবে না এমন কি হয়? কখনই হয় না। এত বছর ধরে উমাদেবী সব সময় ঋষির খবর রেখেছেন আড়ালে থেকে। উনি জানেন ঋষি এখন কত বড় বিজনেসম্যান। ঋষি ভালো আছে এটা দেখে উমাদেবীও সব সময় ভালো থেকেছেন। এতদিন পর ছেলেকে কাছ থেকে দেখার পর উমাদেবী যেন একটু থমকে যান। ভালো করে ঋষিকে দেখেন আর ভাবেন, কত বড় হয়ে গেছে আমার ছেলেটা। এতদিন ওকে খবরের কাগজে, ম্যাগাজিনে দেখতাম, আর আজ এত বছর পর এত কাছ থেকে দেখছি। কিন্তু তোমা তোমা ওদের সঙ্গে কি করছে? ওদের সঙ্গে ঝগড়া করছে না তো আবার? উমাদেবী তনুকে দেখে ঋষির পাশে, কিন্তু বুঝতে পারে না মেয়েটাকে। ভাবে, আর এই মেয়েটা কে ঋষির পাশে? একে তো ঠিক চিনতে পারছি না। ওদিকে তুয়ার সাথে মল্লিকা দেবী আর ঋষির ঝামেলা বেঁধে যায়। মল্লিকা দেবী বলেন, শোনো মেয়ে, মল্লিকা মুখার্জিরা কারোর জন্য অপেক্ষা করে না, বরং মল্লিকা মুখার্জির জন্য সবাই অপেক্ষা করে। এই কথাটা না মাথায় রেখো। তোমার মতো মেয়ের সঙ্গে আমি একদম আর কোনো কথা বলতে চাই না। এই বলে মল্লিকা দেবী তুয়াকে সামনে থেকে সরিয়ে দিয়ে ঋষিকে বলে, ঋষি, তুমি তনুকে নিয়ে ভেতরে যাও। এই যে দাদা, একদম ভেতরে পা রাখার সাহস করবে না, হ্যাঁ? নাহলে কিন্তু বিশাল বড় পাঙ্গা হয়ে যাবে বলে দিলাম। লাইনে যেমন লোকেরা দাঁড়িয়েছিল তেমন ভাবেই যাবে। ঋষি এবার রেগে যায়। ঋষি বলে, তাই নাকি? যাবো না আমি লাইনে। কি করবে তুমি? আমিও দেখি কি করতে পারো তুমি। বেশি তেজ দেখিও না, তুমি আমাকে চেনো না কিন্তু। আপনাকে চেনার আমার কোনো দরকারও নেই। কে না কে, হ্যাঁ? তাকে নাকি আমি চিনবো? হ্যাঁ, তোমার মতো মেয়ের সঙ্গে কথা বলতেই না আমার ঘৃণা করছে। একদম চুপচাপ চলে যাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এইটুকু একটা মেয়ে, মুখে বড় বড় কথা। এই যে বড় লোকের বেটা, আমার হাইট দেখে আমাকে আন্ডার এস্টিমেট করবেন না। হ্যাঁ, আমি হলাম ধানি লঙ্কা, দেখতে ছোট, খেতে হেব্বি জাল। আলু সেদ্ধতে ধানি লঙ্কা দিয়ে গরম ভাত মেখে খেয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন তার ঝাঁঝ কেমন হয়। এই কথা শুনে তনু হঠাৎ এসে বলে, ঠিক বলেছো, হেপি খেতে। গরম ভাত, আলু সেদ্ধ, কাঁচা তেল, নুন, পেঁয়াজ আর ধানি লঙ্কা। আহা কি স্বাদ! উফ, আমার তো জিভে জল চলে আসলো। কতদিন খাইনি, আমার না খুব খেতে ইচ্ছে করছে। এই কথা শুনে তুয়া হেসে ফেলে। তনু আর তুয়া একে অপরের কাছে এসে দাঁড়ায়। তনু আবার বলে, এই তোমার নাম আমি জানি না, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে আমার কলেজ জীবনে ফিরিয়ে নিয়ে গেলে। আমার মা কলেজ যাওয়ার সময়, বিশেষ করে শীতকালে, গরম ভাত, আলু সেদ্ধ, ধানি লঙ্কা দিয়ে ভাত মেখে দিত। আহা কি যে অমৃত লাগতো, তোমায় কি বলবো। তুমি তো একদম দেখে আমার মতো গো। দুজনে গল্প করে যাচ্ছে। এটা দেখে মল্লিকা দেবী বিরক্ত হয় আর তনুকে বলে, তনু, তুমি তো আমাদের স্ট্যান্ডার্ডই, তাই তোমার রুচি এর থেকে বেশি আর কি করে হবে ভালো? হ্যাঁ, ঠিক বলেছেন। আমিও এই মেয়েটির মতোই খুব সাধারণ ঘরের মেয়ে, তাই আমাদের খাবারের পছন্দটাও এক রকমেরই। ঋষি তনুর কথায় অবাক হয়ে যায়। ঋষি ভাবে, আলু সেদ্ধ ভাতের কথা শুনে কারো মুখে এত তৃপ্তি ফুটে ওঠে, সেটা তনুকে না দেখলে জানতে পারতাম না। ওই ইচ্ছের কথা তো আমাকে আগে কোনোদিনও বলেনি। ওদিকে তুয়া বলে, তোমাকে দেখে না আমার ভালো মনে হচ্ছে। জানো, তুমি এরকম বিচ্ছি লোকগুলোর সঙ্গে কি করছো বলো তো? হ্যাঁ, এই মেয়ে মুখ সামলে কথা বলো। আপনি সবসময় নাক গরম কেন কথার মধ্যে?
আমি তো এই মেয়েটার সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলো তো, ওদের সঙ্গে কেমন আছো তুমি? তনু একবার ঋষির দিকে তাকিয়ে মুচকিয়ে হাসে, তারপর বলে, কি করবো বলো, সবই কপাল। এই বদ মেরেজি লোক, উনি আমার বস। আসলে আমার কাল রাতে একটু জ্বর এসেছিল, তো তাই স্যার আমাকে ডক্টরের কাছে নিয়ে এসেছেন। তুয়া কিছু বলার আগেই মল্লিকা দেবী বলে, অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলছো, তুমি সরো এখন এখান থেকে। ঋষি, ডক্টর দেখে চলো এখান থেকে, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তনু ওদিকে পাত্তা না দিয়ে তুয়াকে বলে, তুমি এখানে কেন এসেছো? আসলে আমার মায়ের শরীরটা খারাপ, তাই মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। তুমি খুব ভালো গো, তোমার শরীর খারাপ তাই তোমাকে আগে আমি যেতে দিলাম, না হলে এখানে ঝড় হয়ে যেত এখন। তুয়া কিন্তু কোনো অন্যায় করে না, আর অন্যায়কে সহ্যও করে না। ও, তোমার নাম বুঝি তুয়া? হ্যাঁ, আর তোমার নাম? আমার নাম তনুষ্কা, সবাই আমাকে তনু বলে ডাকে। তুমি কোথায় থাকো? আমি বটতলার বস্তিতে থাকি। ওখানে গিয়ে আমার নামটা বললেই সবাই করে তোমাকে আমার ঘরটা দেখিয়ে দেবে। তোমার বস তোমার ছুটি দিলেই আমাদের বাড়িতে তুমি চলে এসো। আজ বিকেলে তোমাকে আলু সেদ্ধ ভাত খাওয়াবো ধানির লঙ্কা দিয়ে। ঋষি আর মল্লিকা দেবীর দিকে তাকিয়ে তুয়া কথাগুলো বলে। মল্লিকা দেবীর বিরক্ত ভরা মুখটা দেখে তনুর হাসি পেয়ে যায়। ও, তার মানে তুমি সেই তুয়া যে বস্তি খালি করতে দিচ্ছ না? তুমি তো একটা অস্ত গুন্ডা। গুন্ডা না, গুন্ডা না, গুন্ডি। তাই বলছি বেশি লাগতে আসবেন না। আপনারাই যে বলো, তাই না, যারা আমাদের বস্তিটা ভাঙতে চাইছেন? তখনই ডক্টর বেরিয়ে আসে। অনেকক্ষণ ধরে ঋষিদের জন্য অপেক্ষা করছে, কিন্তু ওরা আসছে না দেখে উনি বেরিয়ে এসে বলে, কি হয়েছে মিস্টার মুখার্জি, কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই। এই মেয়েটা কখন থেকে ঝামেলা করে যাচ্ছে। তুয়া, তুই ঝামেলা কেন করছিস? দুদিন পরে তোর বিয়ে, এখনো তোর ঝামেলা করে গেল না? আসুন মিস্টার মুখার্জি। ঋষি, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি তনুকে ডক্টর দেখে নিয়ে এসো। এই মেয়েটার কথা শুনে আমার মাথা যন্ত্রণা করছে। ও, এই বলে মল্লিকা দেবী চলে যায়। অন্যদিকে তনু খুব খুশি তুয়ার বিয়ের কথা শুনে। তনু বলে, এই তোমার বিয়ে, খুব ভালো খবর গো, কংগ্রাচুলেশন। ঋষি তনুর হাতটা ধরে বলে, অনেক কথা বলেছো, এবার চলো, আমার কাজ আছে তনু, সারাদিন এখানে বসে থাকার সময় নেই। স্যার, আমি কি আপনাকে বলেছি আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে? বলিনি তো। তবে ডক্টরের কাছে নিয়ে এসে কথা শোনাচ্ছেন কেন? আমি যাবো না ডক্টর দেখাতে। আমি তোমাকে কথা শোনালাম কখন? বড় লোকেরা না এমনই হয়, তোমার জন্য করবেও আর তোমাকে কথাও শোনাবে। এই এদের থেকে না কোনো উপকারই নিতেন। এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একদম চুপ, একদম আমাদের মধ্যে অশান্তি বাড়াবে না। আর তনু, তুমি আমার সাথে চলো। এই বলে তনুর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। তুয়া মনে মনে ভাবে, এমপ্লয়ীদের জন্য বেশ চিন্তা আছে দেখছি, তাও বিবাহিত এমপ্লয়ি। এতক্ষণ উমাদেবী পিলারের পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন। ওরা চলে যেতে বেরিয়ে এসে বলে, তুই এনাদের সাথে কেন ঝগড়া করছিলি? ও মা, করবো না। ওনার পরে এসে আগে চলে যাচ্ছিল, তাই আমি প্রতিবাদ করেছি। তুমি কেন উঠে আসলে বলো তো? চল চল এখান থেকে, আমি আর ডক্টর দেখাবো না, আমি ঠিক হয়ে গেছি। বাড়িতে অনেক কাজ আছে, চল। তুয়া জেদ করলে উমাদেবী ওর হাত টেনে নিয়ে জোর করে নিয়ে যায়। বাড়িতে এসে তুয়া বলে, তুমি আমাকে ওখান থেকে নিয়ে আসলে কেন টেনে? এমনি তোকে অত জানতে হবে না। তখনই বস্তির একটা ছেলে ছুটতে ছুটতে এসে বলে, তুয়া, তুয়া, সর্বনাশ হয়ে গেছে, এবার মনে হয় আমাদের বস্তি ছাড়তে হবে, কারণ জমির মালিক আসছে, 8 ঘন্টার মধ্যে জমি খালি করতে হবে এক্ষুনি। তুয়া চমকে ওঠে। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। পিন্টুর মুখে বস্তি ছাড়ার কথা শুনে তোয়া রেগে যায়, বলে, বললেই তুমি ছেড়ে দেবো নাকি? এতগুলো মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে দেওয়া এতই সোজা? আসুক, আসুক, কে আসবে আসুক, সবাই মিলে আমার নামে ঢুকে লাগবে না, দেখি না কিভাবে আমাদেরকে এখান থেকে চড়ায়। তোয়া, তোর দুদিন পরে বিয়ে, কেন কেন এর মধ্যে এই সমস্ত ঝামেলায় জড়াচ্ছিস বলতো? মা, মাথার উপরে যদি ছাদটাই না থাকে তাহলে বিয়েটা কি করে হবে? চল তো বসে সামনে যাই। এই বলে তোয়া পিন্টুকে নিয়ে বেরিয়ে যায়। তোয়া বেরিয়ে গেলে উমাদেবী হাতে জোর করে ঠাকুরের উদ্দেশ্যে বলে ওঠেন, ভগবান, ভগবান, আমার মেয়েটার যেন কোনো বিপদ না হয় ভগবান। আমাদের এই বস্তি থেকে অনেক আগেই চলে যাওয়াটা উচিত ছিল, তাহলে তোয়া আর মল্লিকা মুখার্জির মুখোমুখি হতো না। উনি যদি জানতে পারেন তোয়া আমার মেয়ে, তাহলে উনি
না 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 না, কিছু হতে দেবো না, আমি কিছু না। আমার মেয়েটাকে দেখো তবে দেখো। এদিকে ঋষি ডক্টরের কাছে ভেতরে যায়। ঋষি বলে, ডক্টর, ও আমার স্ত্রী তনু। কাল রাতে ভালো জ্বর ছিল, ওর মাঝে মাঝে দেখি রাতে জ্বর আসে, একটু দেখুন তো। ডক্টর তনুকে চেক আপ করে বলে, চিন্তার কিছু নেই, ঠান্ডা লেগে জ্বর এসেছে, তবে একটা ব্লাড টেস্ট করিয়ে নিন, বুঝলেন? তাহলে আর টেনশন থাকবে না। আমি ব্লাড টেস্ট করাবো না, আমার ইনজেকশনে ভয় করে। ডক্টর হাসে ওর কথায়, ইনজেকশন তো দিতেই হবে ম্যাডাম, না হলে কি করে হবে? বলে ওর ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়া হয়। ব্লাড নেওয়ার সময় ঋষির জামাটা চেপে ধরে তনু, চোখ বন্ধ করে থাকে। ঋষি ওর মাথায় হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করে। সব হয়ে গেলে যখন ওরা ডক্টরের চেম্বার থেকে বেরোয়, তখন ঋষি তনুকে জিজ্ঞেস করে, আচ্ছা তনু, তুমি ওই মেয়েটাকে কেন বললে আমি তোমার বস? তাহলে কি বলতাম বলো? কেন, যেটা সত্যি সেটাই বলতে, যে তুমি আমার স্ত্রী, সেটা কেন বললে না? আমি কেন বলতে যাব? আপনি তো কাউকে বলতে চান না যে আমি আপনার স্ত্রী। তাই জন্যই তো আমাদের বিয়ের খবরটা পেপারে শুধু আপনার ছবি দিয়ে চাপানো হয়েছিল। দেখুন, আমি চাই না এমন কোনো পরিস্থিতিতে আপনাকে ফেলতে যেখানে আপনি অস্বস্তি ফিল করেন, তাই বলিনি। ঋষি তরুর দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে দুজনে গাড়িতে গিয়ে বসে। ওরা এলে মল্লিকা দেবী বলে, ঋষি তনুকে বাড়ি পাঠিয়ে দে, বস্তিতে গিয়ে আবারও নিজের স্ট্যান্ডার্ডের মানুষ দেখবে আর গল্প করতে শুরু করে দেবে। না ঠাম্মা, ও আমার সাথেই যাক। মল্লিকা দেবী আর কিছু বলতে পারলো না, মনে মনে ভাবে, মেয়েটাকে নিয়ে বড্ড বড়াবড়ি শুরু করেছে দেখছে। গাড়ি বস্তির উদ্দেশ্যে চলতে থাকে। বস্তির সামনে পুরো ভিড় করে বস্তির লোক দাঁড়িয়ে রয়েছে। সবার হাতেই লাঠি, শাবল, দা রয়েছে। সবাই জমির মালিককে মেরে এখান থেকে তাড়াবে বলেই ঠিক করেছে। কিন্তু ওরা কিছু করার আগেই পুলিশ ফোর্স নেমে এসে চারপাশটা ঘিরে ফেলে। তারপর প্রথমে একটা গাড়ি ঢুকে, সেই গাড়ি থেকে কয়েকজন গার্ড নেমে আসে। তার পেছনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে প্রথমে মল্লিকা দেবী, তারপর ঋষি, তারপর তনু নেমে আসে। বস্তির লোকেদের পুলিশ গার্ড করে রেখেছে। ওখানে দুজন উকিল দাঁড়িয়ে আছে। এরই মধ্যে ওই এলাকার এমএলএ সেও চলে এসেছে। ঋষি ওনাদের বলে, ওনাদের কোর্টের নোটিশ দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, ওনাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা কোর্টের নোটিশ মানতে রাজি নয়। সেটা বললে তো হবে না। এবার সবার উদ্দেশ্যে বলে, আপনাদের জমিটা ছাড়তেই হবে। অনেক বছর ধরে আপনারা জমিটাকে দখল করে আছেন। যদি আপনারা ভালো মতো উঠে যান তাহলে প্রতিটা ফ্যামিলিকে আমরা কিছু টাকা দিয়ে দেব, আর যদি না ওঠেন তাহলে কিন্তু এখানে রক্ত গঙ্গা বইবে। এবার আপনারা ভাবুন আপনারা কি করবেন। একজন বস্তির লোক বলে, টাকার লোভ দেখে আমাদের এখান থেকে সরাবেন ভাবছেন? মার ওদের, মার, এখান থেকে মেরে বের করে দে। ভিড়ের মধ্যে থেকে একটা লাঠি নিয়ে তুয়া সবার সামনে আসে। তুয়া মল্লিকা দেবী আর ঋষির দিকে তাকিয়ে বলে, আপনারা ভালোয় ভালোয় চলে যান, হ্যাঁ, না হলে কিন্তু খুব খারাপ হবে। আপনাদের তখনই দেখে মনে হচ্ছিল আপনারা গরিবের রক্ত চুষে খেতে ভালোবাসেন। মুখ সামলে কথা বলবে। কার সামনে কথা বলছো সেটা আগে জেনে নাও। এই জমিটা আমাদের, তাই এই জমিটাতে কি করব না করব সেটা আমরা ঠিক করব। কিন্তু এই জমির বাসিন্দা হলাম আমরা। এত বছর ধরে আমরা এখানেই ছিলাম, পুরো থাকবো। এটা তোমাদের জমি নয় যে তোমরা থাকবে। অন্যায় তোমরা করেছো, বড় লোকের দয়াতেই তো বেঁচে আছো, আবার আমাদের কথা শোনাচ্ছ। এতগুলো মানুষকে ঘর ছাড়া করতে আমাদের বিভাগে ভাবছে না, হ্যাঁ? একবার ভাবছে না যে এই মানুষগুলো কোথায় যাবে? এত বছর ধরে তো এরা এখানেই থেকেছে। এদের মাথার উপর থেকে ছাদ চলে গেলে কি হবে শুনি? শোনো, আমাদের জমিটা ছেড়ে দাও, আমরা তো তোমাদের টাকা দেবো। এই একদম বড় কি চাল দেখাবেন না। টাকা দিয়ে কি আপনি স্মৃতি কিনতে পারবেন? আমরা এখানে বছরের পর বছর থেকে আসছি। আমার জন্ম, বড় হওয়া সব এইখানে। এটাই আমার বাড়ি, নিজের বাড়ি। আর নিজের বাড়ি ছেড়ে আমরা কোথায় যাবো? সেটা আমাদের দেখার কথা না। এই জায়গায় ঘর বাড়ি তৈরি করার আগে সেটা তোমাদের ভাবা উচিত ছিল। দেখো, আজকের দিনটা আমরা তোমাদের সময় দিচ্ছি। কালকে আমরা বুলডোজার নিয়ে আসবো আর বস্তি ভাঙবো, তার মধ্যে উঠে যাও। নিয়ে আসো তোমাদের বেশি। আমিও দেখি কিভাবে ভাঙতে পারো। তুয়ার সাথে গলা মিলিয়ে সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার পাশে আছি। কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এই বলে বস্তির ছেলে মেয়ে বুড়ো সব পুলিশ গার্ডদের টপকে চলে আসে মল্লিকা দেবী আর ঋষিকে মারতে। পুলিশ লাঠি চার্জ করা শুরু করে দেয়। গার্ডরাও অনেক বস্তির ছেলে মেয়েদের মারতে থাকে। তনু এসব দেখে ঘাবড়ে যায়। ঋষি হাত জড়িয়ে ধরেও, প্লিজ স্যার, এইসব বন্ধ করুন, ছেড়ে দিন ওদের। এবার ওদের মারবেন না, ওরা গরিব মানুষ। দিন রাত এক করে দুমুঠো খাবারের জন্য ওদের সাথে এরকমটা করবেন না। তনু, তুমি বুঝতে পারছো না, জমিটা আমাদের। আচ্ছা একটা কথা বলতো, আমাদের এমন অনেক জমি আছে, এবার প্রত্যেক জমিতে বস্তি করে মানুষ যদি দখল করে নেয় তাহলে আমরা প্রত্যেকটা জমি ছেড়ে দেবো। তোমার কি মনে হয় আমাদের ছেড়ে দেওয়া উচিত হবে? মাথার উপর থেকে ছাদ চলে গেলে ওরা ছেড়ে বেরিয়ে কোথায় যাবে এবার পারবো না। এইভাবে কারোর মাথার উপরে ছাদ কেড়ে নিও না। তোমার তো অনেক আছে, ওরা ছেড়ে দাও না এই সামান্য জমিটা। এইভাবে হয় না তনু, তাহলে সব কিছু ছেড়ে দিতে হবে। এই জমিটা আমাকে টাকা দিয়ে কিনতে হয়েছে, এটা আমার ইনকাম করার টাকা। কিন্তু আমি এভাবে মনে মনে আর দেখতে পারছি না। প্লিজ প্লিজ ছেড়ে দিন ওদেরকে। তুয়া ওই গার্ডদের সাথে মারামারি করে। হঠাৎ একটা গার্ড তুয়ার মাথার উপরে লাঠি দিয়ে মারতে গেলে কোথাও থেকে উমা দেবী এসে মেয়েটাকে সরিয়ে দেয়।
আর লাঠির বাড়িটা উমা দেবীর কপালে এসে পড়ে, আর ওনার কপাল ফেটে গল গল করে রক্ত বের হতে থাকে। উমা দেবী নিচে পড়ে যায়, আর তুয়া চিৎকার করে ওঠে। তুয়ার চিৎকারে সবাই চুপ করে যায়, মারামারি থেমে যায়। তুয়া ওর মার কাছে গিয়ে মাকে কোলে তুলে নেয়। উমা দেবী জ্ঞান হারিয়ে ফেলেছেন। মল্লিকা দেবী আর ঋষি তনু আর উমা দেবীকে দেখে। ঋষি কি উমা দেবীকে চিনতে পারবে? মল্লিকা দেবী কি বুঝতে পারবে তুয়া ঋষির বোন হয়? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব শুধুমাত্র প্রতিলিপি FM এ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। মল্লিকা দেবী উমা দেবীকে ওখানে দেখে পুরো থ হয়ে দাঁড়িয়ে পড়েন। তনু সেভাবে কিছুই বুঝতে পারে না। ঋষি চোখের সামনে নিজের মাকে ওভাবে পড়ে থাকতে দেখে যেন চলার শক্তি হারিয়ে ফেলে। এত বছর পর ও নিজের মাকে দেখছে, তাও আবার এত কাছ থেকে। সেই মা যে ভালোবেসে আদর করে খাইয়ে দিত, আবার সেই মা যে এক নিমেষে সবকিছু ফেলে ছুঁড়ে চলে গিয়েছিল। তুয়া উমা দেবীর পাশে বসে কান্নাকাটি করে, ওনাকে ডাকতে থাকে। মা, ও মা, মাগো, ও মা, কি হলো তোমার? ও মা, চোখ খুলছো না কেন? তুমি কেন এখানে এলে? ও মা, মাগো, চোখ খোলো না, একবার তাকাও না আমার দিকে। কি আছো? একটু ডাক্তার ডাকো না, একটু ডাক্তার ডাকুন না। পরিস্থিতি এরকম দেখে মল্লিকা দেবী ঋষিকে বলে, বাড়ি চলো ঋষি, এখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত নাটক দেখতে আমার মোটেই ভালো লাগছে না। কোনো লাভ নেই, যা যা ব্যবস্থা করার সব পুলিশ করবে। চলো। মা, মা এখানে কেন? তুমি যে বলেছিলে মা মা সমর আঙ্কেলের সাথে আমেরিকাতে থাকে, তাহলে মা এই বস্তিতে কি করছে? এই শোনো শোনো শোনো, আমি এই সমস্ত প্রশ্নের উত্তর এখন এই রাস্তায় দাঁড়িয়ে তোমাকে দিতে পারছি না। চলো চলো চলো। না, তোমাকে উত্তর দিতে হবে। এই তো আমি এটা যে বললো ছোটবেলা থেকেই নাকি ওরা এই বস্তিতেই আছে, সেটা কিভাবে সম্ভব? তাহলে ওরা দুজন বিদেশে যায়? হ্যাঁ, আমি এসব কি করে জানবো দাদু ভাই? হ্যাঁ, হয়তো হয়তো সময় পরে বুঝেছে যে এই মহিলাকে নিয়ে সংসার করা যায় না, তাই ফেলে রেখে দিয়ে চলে গেছে। দেখো, তোমার এই সমস্ত ভেবে কিন্তু কোনো কাজ নেই। তুমি বাড়ি চলো, এখানে থেকে আর কোনো লাভ নেই। চলো। তনু এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল, কারোর কোনো কথা ওর কানে যাচ্ছিল না। হঠাৎ তুয়ার চিৎকার শুনে তনুর ঘোর কাটে। তনু ঋষিকে বলে, স্যার এভাবে দাঁড়িয়ে থাকবেন না, কিছু একটা করুন প্লিজ, ওনাকে বাঁচান। আমাদের জন্য কেউ যেন মা হারা না হয়, প্লিজ ডাক্তার ডাকুন। তনুর কথা শুনে ঋষি উমা দেবীর দিকে এগিয়ে যেতে গেলে মল্লিকা দেবী ঋষির হাত চেপে ধরে বলে, কি করছো ঋষি? আমি তো বললাম যা করার পুলিশ করবে। ওনাকে যদি হসপিটালে নিয়ে যেতে হয় সেটা পুলিশ নিয়ে যাবে। তুমি আমার সাথে বাড়ি চলো এক্ষুনি। ঋষি মল্লিকা দেবীর হাত ছাড়িয়ে দিয়ে বলল, তুমি চিন্তা করো না ঠাম্মা, আমি শুধুমাত্র মনুষ্যত্বের খাতিরে ওনাকে হসপিটালে পৌঁছে দিতে যাচ্ছি। এই মহিলাকে আমি মা বলে মানি না। তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। মল্লিকা দেবী ভাবে, এত বছর পর তবু আবার ঋষি আর উমা সামনাসামনি এলো কেন? ঋষি যদি ইমোশনাল হয়ে ওর মাকে মেনে নেয়, তাহলে আমি কি করবো আমি তখন? মল্লিকা দেবীকে বেশ টেনশনে দেখা যায়। ওদিকে ঋষি এগিয়ে যেতে গিয়ে মনে মনে বলে, এই মহিলা আমার সাথে যাই করুক না কেন, ওনার কাছে আমার একটা ঋণ রয়ে গেছে, জন্ম দেওয়ার ঋণ। হ্যাঁ, জন্ম দেওয়ার ঋণ। তাই আজ ওনাকে হসপিটালে ভর্তি করে কিছুটা হলেও সেই ঋণ আমি শোধ করে দেব। উনি আমার ক্ষতি করলেও চোখের সামনে আমি ওনাকে এভাবে মরতে দিতে পারবো না। এইসব ভাবতে ভাবতে ঋষি উমা দেবীর পাশে বসে তুয়াকে বলে, সর, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঋষির কথা শুনে তুয়া খুব রেগে গিয়ে বলে, এত বলে শাস্তি হবে না, এসব কিছু আপনাদের জন্য রয়েছে। এই পৃথিবীতে মা ছাড়া আমার কাছে আর কেউ নেই। তাই কান খুলে শুনে রাখুন, আমার মা যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি সব একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। ঠিক আছে, দিও না হয়, কিন্তু এখন আগে হসপিটালে নিয়ে যেতে দাও আমাকে। এই বলে ঋষি উমা দেবীকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসায়। তারপর তুয়াকে বলে, এভাবে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, যাও মায়ের মাথার কাছে গিয়ে বসো। তুয়া আর কোনো কথা না বলে দৌড়ে গাড়িতে উঠে পড়ে। তনু সামনে বসে, ঋষি নিজে ড্রাইভ করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। মল্লিকা দেবী ঠায় দাঁড়িয়ে রাগী চোখে এই দৃশ্য দেখে যাচ্ছে। ঋষির গাড়ি চলে গেলে উনিও অন্য গাড়ি করে চলে যান। হসপিটালে উমা দেবীকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। ডক্টর ট্রিটমেন্ট শুরু করে। এই সময় একজন নার্স এসে ঋষির হাতে একটি ফর্ম দিয়ে বলেন, এটা ফিল আপ করে রিসেপশনে টাকা জমা করুন। টাকার কথা শুনে তুয়া বলে, আমি তো এখন কোনো টাকা আনিনি, আমি কত টাকা লাগবে দিদি? তুয়াকে চিন্তিত হয়ে কথা বলতে দেখে তনু ওর কাছে গিয়ে বলে, তুমি এত চিন্তা করছো কেন? আমরা তো আছি, তুমি শুধু এটা ফিল আপ করে দাও। তুয়া তনুর কথায় আশ্বস্ত হয়ে ফর্ম ফিল আপ করতে শুরু করে। তনু ফর্মে লেখা পেশেন্টের নাম দেখে অবাক হয়ে যায়। লেখা আছে উমা সেন। তনুর মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। ভাবে, উমা সেন নামটা এত চেনা লাগছে কেন আমার কাছে? ঋষির মায়ের নামও তো উমা, তাহলে কি? ভাবার মাত্রই তনু ঋষির দিকে জিজ্ঞাসামূলক দৃষ্টিতে তাকায়, আর ঋষি চোখের ইশারায় বুঝিয়ে দেয় এই উমা দেবী ঋষির মা। এক নিমেষে তনু সবটা বুঝে ফেলে। তনু কৌতূহল বশতই তুয়ার কাছ থেকে ফর্মটা নিয়ে ঋষির সামনেই দেখতে থাকে। সেখানে তুয়া সই করেছে পেশেন্টের মেয়ে হিসেবে। ঋষি সেটা দেখে তুয়ার মুখের দিকে তাকায় আর মনে মনে বলে,
তাহলে এই সেই মেয়ে যার জন্য তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে মা, এই মেয়ের জন্য আমাদের সুখের সংসার নষ্ট হয়ে গেছে। এই মেয়েকে আমি ঘৃণা করি। আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না মা, কোনো দিনও না। এইসব ভাবতে ভাবতে ঋষির চোখে জল চিকচিক করে ওঠে। তনু সেটা দেখে ঋষির কাছে এসে দাঁড়ায়, ওর হাতটা ধরে। পাশে একটা চেয়ারে তোয়া চুপ করে বসে আছে। তখনই ওই বস্তির একজন মহিলা ওখানে আসে। তাকে দেখেই তোয়া কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলে, কি হলো ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না তোরা, ঠিক হয়ে যাবে দেখিস। কাল বাদে পরশু তোর বিয়ে, তোর মা এই 3 টাকার কথা স্বপ্ন দেখে যাওয়াল তো একটু একটু করে টাকা জমিয়ে সব আয়োজন করেছে তোকে বিয়ে না দিলে তোর মা যে মরেও শান্তি পাবে না রে। এই কথা শুনে ঋষির একটু খটকা লাগে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বাইরে আসে। ওনাকে দেখে তোয়া জিজ্ঞেস করে, ডাক্তারবাবু মা কেমন আছে? উনি এখন ঠিক আছেন, জ্ঞান ফিরেছে। আসলে কপালটা অনেক গভীর হয়ে কেটে গিয়েছিল, তাই 3টে স্টিচ পড়েছে। আজকের রাতটা ওনাকে অবজারভেশনে রাখা হবে, কাল ছেড়ে দেবো। থ্যাংক ইউ ডক্টর। ঠিক সেই সময় ওখানে পার্থ আসে। এসে তুয়াকে বলে, তুয়া আন্টি কেমন আছেন এখন? টিন্টু আমাকে ফোন করেছিল, ওর কাছেই সব শুনলাম। তুমি আমাকে ফোন করলে না কেন? তুয়া পার্থকে দেখে একটু শান্তি পায়, তারপর বলে, মা এখন ভালো আছে, পার্থ জ্ঞান ফিরেছে। সেসব তো বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলো। আমি তো বলেছিলাম এসব বস্তির ঝামেলায় জড়িও না, কেন অশান্তি করতে গেলে বলো তো? আচ্ছা একটা কথা বলো তো, আমি না বিয়ে হয়ে তোমাদের বাড়ি চলে যাবো, কিন্তু আমার মা কোথায় থাকবে? কেন? আমি তো আগেও বলেছি উনি আমাদের সঙ্গে থাকবেন। না, মা নিজের জামাইয়ের বাড়িতে থাকতে কোনোদিনও রাজি হবে না। আর আমিও চাই মা নিজের বাড়িতেই নিজের মতো করে থাকুক। আর বস্তির লোকেরা আমার আপন, ওদের জন্য করবো না তো কার জন্য করবো আমি? পার্থর কথাবার্তা ঋষি এবং তনু কারোরই খুব একটা ভালো লাগে না। ছেলেটি যেন তুয়াকে হুকুম করছে, তাই তনু বলে, কিছু মনে করবেন না, তবে এসব কথার দরকার নেই। তুয়া তুমি যাও, মায়ের সাথে দেখা করে এসো। এই কথা শুনে তুয়া এখান থেকে চলে যায়। পার্থ ঋষিকে দেখে বলে, আচ্ছা আপনাকে তো খুব চেনা চেনা লাগছে, আপনি কি ঋষিরাজ মুখার্জি? ঋষি ঘাড় নাড়ে। নমস্কার, আমি তুয়ার ওর বি হাজবেন্ড পার্থ। আমি একজন ডক্টর, প্লিজ কিছু মাইন্ড করবে না। তুয়া খুব ইমোশনাল মেয়ে, তাই এরকম করে। তুয়া যতই বলুক, পরশু বিয়ের পর আমি ওকে আর আন্টিকে দুজনকে নিয়ে যাব, তখন এই বস্তি ভেঙে দিতে আপনার আর কোনো বাধা থাকবে না। ঋষির পার্থর সাথে কথা বলতে ইচ্ছে করছিল না, তাই সে বলে, আপনি তো তোমার মাকে দেখতে এসেছেন, যান আগে গিয়ে ওনাকে দেখুন। পার্থ সম্মতি জানিয়ে ওনাকে দেখতে চলে যায়। তনু ঋষির কাছে এসে বলে, স্যার তুয়া তাহলে আপনার বোন হয় তাই না? সৎ বোন। সৎ না নিজের, সেটা আপনি জানলেন কি করে? মানে কি বলতে চাইছো তুমি? আমি শুধু এটাই বলছি, আগে সত্যি ঘটনাটা জানার চেষ্টা করুন। অত বছর আগে ঠিক কি ঘটেছিল সেটা কিন্তু আমরা কেউই জানি না, তাই না জেনে দয়া করে কিছু সিদ্ধান্ত নেবেন না। কিন্তু ঠাম্মা যে বলেছিল। তনু ঋষিকে থামিয়ে দিয়ে বলে, ঠাম্মা যে আপনাকে সবসময় সত্যি কথা বলেন না, সেই প্রমাণ তো আগেও পেয়েছেন তাই না? ঠাম্মার কথা অনুযায়ী উনি 500 কোটির সম্পত্তি নিয়ে চলে গিয়েছিলেন, তাহলে সেগুলো গেল কোথায়? থাকলেও উনি এই বস্তিতে কেন আছেন? ঋষির মনে খটকা বাড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। তনু ঋষিকে বলে, ঠাম্মার কথা অনুযায়ী উমা দেবী নাকি 500 কোটির সম্পত্তি নিয়ে চলে গিয়েছিলেন, তাহলে সেগুলো গেল কোথায়? থাকলেও উনি বস্তিতে কেন আছেন? এই কথাটা শোনার পর ঋষি একটু বিচলিত হয়ে বলে, জানি না, এই উত্তর আমার কাছে নেই। কিন্তু যাই হয়ে যাক, মা আমাকে ছেড়ে তো গিয়েছিল। আমার জন্মদিনের দিনে আমার সামনে আমাকে ছেড়ে, না না, এর জন্য আমি কখনো মাকে ক্ষমা করবো না। স্যার সবসময় চোখের সামনে ঘটা ঘটনা সত্যি নাও হতে পারে। উনি তো আপনাকে জন্ম দিয়েছেন, নিজের বুকে আঁকলে 10-10টা বছর আপনাকে ভালোবেসেছেন, বড় করেছেন। তাহলে হঠাৎ একদিন এমন কি হলো যে উনি এতটা বদলে গেলেন? কখনো ভেবে দেখেছেন? তাই বলবো, সত্যিটা জানার চেষ্টা করুন, একটাবার অন্তত কথা বলুন ওনার সাথে। চলুন একবার দেখে আসি। তরুণ কথাকে ঋষি আর বারণ করতে পারলো না। দুজনে একসাথে উমা দেবীকে দেখতে ভিতরে যায়। ভিতরে ঢুকে দেখে তুয়া ওর মায়ের হাত ধরে বসে আছে। ঋষির পায়ের শব্দে উমা দেবী ঋষির দিকে তাকায়। ওকে দেখে ওনার চোখে জল চলে আসে। নিজের ছেলেকে এত বছর পর কোনো মা কাছ থেকে দেখলে হয়তো এরকমই অনুভূতি হয়, আর সেই অনুভূতি এতটাই তীব্র যে তখন মানুষ মুখের ভাষা হারিয়ে ফেলে। মাকে কাঁদতে দেখে তুয়া বলে, আরে কি হলো? কাঁদছো কেন? তোর কষ্ট হচ্ছে মা? উমা দেবী কোনো উত্তর না দিয়ে ঋষির দিকে চুপ করে তাকিয়ে থাকে। তুয়া বলে, এই আজ আপনাদের জন্য আমার মায়ের এই অবস্থা হয়েছে। আসলে আমার মায়ের কিছু একটা হয়েছে তো আমি কিন্তু আপনাদের ছাড়তাম না, দেখে নিতাম আমি তোমাকে জিনিস। ঋষি তুয়াকে কিছু একটা বলতে যাবে, তখনই পার্থ এসে তুয়াকে নিয়ে বাইরে যায়। ঋষি এগিয়ে এসে মায়ের কাছে একটা টুলে বসে। তনু গিয়ে ঋষির পাশে দাঁড়ায়। উমা দেবী ঋষির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ওর চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়তে থাকে। সেটা দেখে ঋষি বলে, ভেবেছিলাম তোমার সঙ্গে আর কখনো দেখা হবে না, কিন্তু ভগবান হয়তো সেটা চাননি।
তবে তোমাকে এইভাবে দেখতে হবে সত্যি সেটা ভাবিনি। তুমি তো ভালো থাকার জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে তোমার এরকম অবস্থা হলো কি করে? আমি জানি তোর আমার উপরে অনেক রাগ আছে, সেটা থাকাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর, যদি সেদিন ওভাবে তোদের ছেড়ে চলে না আসতাম তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। আমি বড় অসহায় হয়ে পড়েছিলাম ঋষি। দেখো, তোমার এসব কথা তো আমি ভুলবো না। তুমি তো অনেক টাকা নিয়ে গিয়েছিলে, সেসবে কি করলে? এভাবে বস্তিতে কেন আছো? টাকা? হাসালি রে, এইসব কথা নিশ্চয়ই তোর ঠাম্মা তোকে বলেছে, তাই না? ঋষি, মনে রাখিস, কানে শোনা সব কথা সত্যি হয় না। কথাটা শুনেই ঋষি তনুর দিকে তাকায়। একটু আগে তনু এই কথাটাই বলেছিল। কথা বলতে বলতে ওমাদেবীর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেটা দেখে ঋষি ঘাবড়ে গিয়ে মায়ের হাত ধরে বলে, তুমি শান্ত হও, অত ভাবতে হবে না, কথা বলতে হবে না। আগে শরীর ঠিক হোক, তারপর কথা বলা যাবে। উমাদেবী ঋষিকে কাছে নিয়ে এসে ওর গালে হাত দিতে যায়, কিন্তু ঋষি মুহূর্তে হাতটা সরিয়ে দিয়ে বলে, এত বছর যখন আমার কথা মনে পড়েনি, তখন আজ আর অভিনয় করতে হবে না। মা ছাড়াই আমি বড় হয়েছি, সেই অভ্যেস আমি বদলাতে চাই না। এই কথাগুলো শুনে উমাদেবী ফুপিয়ে কেঁদে ওঠেন। কি সত্যি বলছেন স্যার? উনি আপনার মা হন? এই অসুস্থ অবস্থায় ওনাকে এভাবে কষ্ট দিচ্ছেন আপনি? না, ও কাটকো না, ও যা বলছে বলতে দাও। আমি যা করেছি তাতে এটাই আমার প্রাপ্য। আজ ওকে দু চোখ করে দেখে নিলাম, এবার আমার মরেও শান্তি। এভাবে কেন বলছেন? আপনার ছেলে কিন্তু আপনার জন্য এখনো কষ্ট পায়, শুধু অভিমানের পাহাড় এতটাই জমে গেছে যে সেটা বেরিয়ে আসলে। থাক তনু, ওনাকে সব বলে কোনো লাভ নেই। উনি ভালোবাসার কদর বুঝবেন না। আসলে উনি তো আমাকে কখনোই ভালোই বাসেননি। মায়ের কাছে তার প্রথম সন্তান সব থেকে বেশি আদরের হয়, কারণ সেই সন্তানই মা হওয়ার অনুভূতিটা তাকে বুঝতে শেখায়। আমি তোকে খুব ভালোবাসি বাবা, তুই বিশ্বাস না করলেও বাসি। বোঝা যায় যে কথাগুলো বলতে উমাদেবীর কষ্ট হয়। তখনই তুয়া ঢুকে আসে উমাদেবীর কাছে। তুয়াকে দেখে উমাদেবী বলেন, আমাকে বাড়ি নিয়ে চল, পরশু তোর বিয়ে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আজকে নয় মা, কাল নিয়ে যাবো। ডাক্তারবাবু কাল তোমার ছুটি দেবেন। চলো তনু, এবার আমরাও যাই। অনেক রাত হয়ে গেছে, ঠাম্মা চিন্তা করবে। আচ্ছা আন্টি, আপনি সাবধানে থাকবেন। কাল আসবো এবার আপনার সাথে দেখা করতে। কাল তোমার ছুটি হয়ে যাবে, তুমি বলো আমার নাম্বারটা নিয়ে নাও, কাল আমাদের বাড়িতে চলে এসো। ঠিক তখনই ঋষির ফোনটা বেজে ওঠে। ঋষি দেখে মল্লিকা দেবী ফোন করেছে, কিন্তু বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। তারপর ও মায়ের দিকে তাকায়। উমাদেবী তখনও ঠায় ঋষির দিকে তাকিয়ে আছেন, চোখের কোণায় জল। ঋষি বুঝতে পারে এই চোখের জলে অনেক কষ্ট লুকিয়ে আছে। ওর খুব ইচ্ছে করে ওর মাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারে না। তাই বলে, আমি হসপিটালের বিল মিটিয়ে দিয়ে যাচ্ছি। না 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 না, দয়া নয়, হসপিটালের বিল মেটানোটা আমার দায়িত্ব, এটা মনে রাখবেন, কারণ আপনার জন্যই কিন্তু আজ আমার মায়ের এই অবস্থাটা হয়েছে। তোমার মুখের ভাষা বড় খারাপ। বস্তিতে বড় হয়েছে তো, তাই কথাবার্তাও বস্তির লোকেদের মতোই। ভাগ্যিস আমি বস্তিতে বড় হয়েছি, ভাগ্যিস। বড় বাড়িতে বড় হলে তো আপনার মতো খারাপ মানুষ হতাম। ঋষি আরো কিছু বলতে গেলে তনু বলে, কি হচ্ছে কি স্যার? আপনি চুপ করুন না। তুমি প্লিজ কিছু মনে করো না, উনি তো তোমার দাদার মতো, ভুল বুঝো না। তনুর মুখে দাদা শব্দটা শুনে ঋষি খুব রেগে যায়। তারপর বলে, তনু, ও আমার বোন নয়। ঋষিরাজ মুখার্জির বোন হওয়ার কোনো যোগ্যতা এই মেয়ের নেই। আমার একটাই বোন নেহা, যে সে আমার বোন হতে পারে না। এই যে শুনুন, আপনার মতো বড় লোক অহংকারী অসভ্য লোককে আমিও কখনো আমার দাদা বানাবো না। হ্যাঁ, কি বললে তুমি? আমি অহংকারী, অসভ্য? ভাষা দেখেছো? কোনো শিক্ষা নেই, একটা বাচাল মেয়ে। কি বললেন? কি বললেন আপনি? আমার শিক্ষা নেই? তা আপনার শিক্ষা আছে তো? ঝগড়ার পারদ বাড়ছে দেখে তনু বলে ওঠে, চুপ চুপ চুপ, দুজনেই চুপ করুন। কি হচ্ছে এটা? একজন অসুস্থ মানুষ পাশে শুয়ে আছে, আপনাদের কারো সেই দিকে কোনো হুঁশই নেই। হ্যাঁ, দুজনেই ঝগড়া করে যাচ্ছেন। তুমি না হয় বাচ্চা না, কিন্তু স্যার আপনি আপনি কি করছেন? এটা কেন ঝগড়া করছেন? কি, তোমার ওকে বাচ্চা মেয়ে বলে মনে হচ্ছে? আপনি একটা কথা বলবেন না, চলুন এখান থেকে। এই বলে তনু ঋষির হাত ধরে টেনে বাইরে চলে যায়। ওরা চলে গেলে তুমা ওর মায়ের পাশে এসে বসে ওর মাকে বলে, কি হাজরব লোক রে বাবা। হ্যাঁ, শুধু ঝগড়াই করে যায়। এই মেয়েটা যে কি করে ওনার সাথে কাজ করে কে জানে। তুই জানো না, এই পুরো মেয়েটা না খুব ভালো। লোকটাকে মেয়েটা স্যার বলছে ঠিকই, কিন্তু দুজনের প্রতি না কেমন একটা অধিকার বোধ দেখায় গো। যেমনটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলে যা। ওরা তো স্বামী স্ত্রী। কি? আমি তো প্রথমেই বুঝেছিলাম যে ওরা স্বামী স্ত্রী। স্যার বলে ডাকছে তো কি হয়েছে? ওদের আচরণ বলে দিচ্ছে ওরা একে অপরকে কতটা ভালোবাসে। দেখ, এমন তো হতেই পারে, হয়তো আগে একই অফিসে কাজ করতো, সেই থেকেই আলাপ পরিচয়, আর তারপর হয়তো বিয়ে করেছে, তাই স্যার বলে। হ্যাঁ, হবে হয়তো, কিন্তু মেয়েটা না এত ভালো হয়ে কি করে যে এরকম একটা খারাপ লোককে বিয়ে করলো কে জানি। আমার তো মনে হয় ভালোবেসে নয়, জোর করে বিয়ে করেছে ওই লোকটা। তোয়া,
কারোর সম্পর্কে না জেনে এইভাবে বাজে কথা বলতে নেই। কেন ছেলেটার সম্পর্কে এমন বাজে কথা বলছিস কেন তুই? উমা দেবীকে এভাবে উত্তেজিত হতে দেখে তুয়া বলে, আরে বাবা, তুমি ওই ছেলেটার সম্পর্কে খারাপ কথা শুনে এত রাগ করছো কেন? প্লিজ তুমি একটু শান্ত হও মা, তোমার শরীর খারাপ করবে। তখন একজন নার্স এসে বলেন, অনেক রাত হয়েছে, ওনাকে ডিনার করিয়ে ওষুধ দেবো, আপনি এখন আসুন। ঠিক আছে আমি চলে যাচ্ছি মা, তুমি একটু সাবধানে থেকো, আর কাল সকাল হলে আমি আবারও আসবো, কেমন? এই বলে তুয়া বাড়ি চলে যায়। নার্স উমা দেবীকে খাইয়ে ওষুধ দেয়। উমা দেবী শুয়ে শুয়ে ঋষির কথা ভাবতে থাকে। ছোটবেলার সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। উনি মনে মনে বলেন, ভেবেছিলাম রানুর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। ছোটবেলায় তো তারা আশীর্বাদও করে দিয়েছিলাম। ঋষিও ভালোবাসতো খুব মেয়েটাকে। কি জানি, হয়তো বড় হয়ে ঋষির আর কিছু মনে নেই, তবে এই মেয়েটাও বেশ ভালো। যা বুঝলাম, ঋষিকে খুব ভালোবাসে, আমার ঋষি ভালো আছে, এটা দেখেই আমার শান্তি। এইসব ভাবতে ভাবতে উমা দেবী ঘুমিয়ে পড়েন। এদিকে ঋষি আর তনু বাড়িতে ঢুকে দেখে মল্লিকা দেবী ড্রয়িং রুমে বসে আছেন। ঋষিদের দেখে উনি বলে ওঠেন, এতক্ষণ তোমরা ওখানে কি করছিলে? যে মা নিজের সন্তানকে ছেড়ে চলে যেতে পারে, তার কাছে এতক্ষণ পড়ে থাকার কারণটা কি শুনে? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। মল্লিকা দেবীর মুখে এমন কথা শুনে ঋষি বেশ বিরক্ত হয়ে ওঠে। আমি ওখানে মনুষ্যত্বের কাছে ছিলাম। যে মানুষটা আমাদের জন্যই এত বড় বিপদে পড়লো, তাকে ওভাবে ফেলে রেখে আসতে আমার বিবেক আমায় বাধা দিচ্ছিল, তাই ছিলাম। তাই নাকি? মনে রেখো, 21 বছর আগে তোমাকে অসহায় করে ফেলে রেখে যেতে তোমার মায়ের কিন্তু বিবেকে বাঁধেনি, একটুও বাঁধেনি। সেটা আমি জানি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো। তুমি যে বলেছিলে মা 500 কোটি টাকার প্রপার্টি বিক্রি করে সেই টাকা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আজ উনি এভাবে বস্তিতে আছেন কেন? তুমি নাকি খোঁজ নিয়েছিলে সম্পদ আঙ্কেলের সাথে মা নিজের মেয়েকে নিয়ে আমেরিকাতে সুখে ঘর করছে, কিন্তু আমি তো শুনে এলাম তোমার জন্ম থেকে মা মেয়ে দুজনেই এই বস্তিতেই থাকে। তাহলে কোনটা সত্যি ঠাম্মা? আমি তো কিছু মেলাতে পারছি না। ঋষির এমন প্রশ্নে মল্লিকা দেবী একটু ঘাবড়ে গিয়ে বলেন, দেখো ঋষি, আমি যা শুনেছি আমি সেটাই তোমায় বলেছি, এর বেশি আমি কিন্তু কিছু জানি না। দেখো গিয়ে, হয়তো সমর উমার কাছ থেকে সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়ে ওকে ছেড়ে দিয়ে বিদেশে চলে গেছে। উমার তো আর এই বাড়িতে ফিরে আসার মুখ ছিল না, তাই হয়তো ওই বস্তিতে পড়ে আছে। অমন মহিলার সাথে এটাই তো হওয়া উচিত। মল্লিকা দেবীর কথা ঋষির বিশ্বাস হয় না, কিন্তু ও আর কোনো তর্ক না করে চুপ করে থাকে। তনু একটু বিদ্রুপ করে বলে, বাহ ঠাম্মা, আপনি তো কতগুলো বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে বললেন। তা এই উত্তরগুলো একটু আগে সাজালেন নাকি 21 বছর ধরেই সাজিয়ে রেখেছিলেন, কোনটা? তনুর এই কথায় মল্লিকা দেবী খুব রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, মুখ সামলে কথা বলো, না হলে একটা থাপ্পড়ে তোমার সমস্ত কথা বলা আমি বন্ধ করে দেবো। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে গেছো নাকি? খবরদার ঠাম্মা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর গায়ে হাত তোলার কথা বলতে পারো না। আমি কিন্তু সব সময় আমার স্ত্রীর অসম্মান মেনে নেব না। আর তোমার স্ত্রী যে আমাকে অসম্মান করছে সেটা তোমার চোখে পড়ছে না দাদু ভাই? আমার এখন কিছু দেখতেও ইচ্ছে করছে না, কোনো অশান্তি করতেও ভালো লাগছে না। আমি ভীষণ টায়ার্ড। তনু, ঘরে চলো। এই বলে ঋষি তনুকে নিয়ে উপরে নিজের ঘরে চলে যায়। ওদের এইভাবে চলে যেতে দেখে মল্লিকা দেবী মনে মনে বলেন, এটা কিছুতেই হতে পারে না। যতদিন যাচ্ছে দাদু ভাই তত আমার হাত থেকে দেখছি বেরিয়ে যাচ্ছে। একেই এই তনুকে নিয়ে চলছিলাম, তার উপর আবার উমার উৎপাত শুরু হয়েছে। বিনাশ যদি জানতে পারে উমা ওই বস্তিতে আছে, তাহলে আবার ওকে এই বাড়িতে আনতে চাইবে। না 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 না, এটা তো আমি কিছুতেই হতে দেবো না। আমাকে আমাকে এমন কিছু করতে হবে যাতে 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 সাপও মরে আর লাঠিটাও না ভাঙে। সবার আগে ওই মর মেয়েকে এমন শিক্ষা দিতে হবে যাতে ঋষির কাছাকাছি ভুল করে আর না আসতে পারে। আর তারপর তো আমি তোমার ব্যবস্থা করবো তনু। ঋষি আর তনু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে দুজনে পাশাপাশি সোফায় বসেছে। ঋষি খুব ক্লান্ত দেখতে লাগছে, তাই তনু জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, শরীর কি খারাপ করছে? শরীর খারাপ নয় তনু, তবে মাথার মধ্যে অজস্র প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, যার কোনো সঠিক উত্তর আমার জানা নেই। আমি যেন অন্ধকারের মধ্যে হাত রাখছি। আচ্ছা, মা যখন এত কষ্টের মধ্যে আছে, তাহলে বাবার সাথে একবার যোগাযোগ করলো না কেন? হলো তো আমার মনে হয় পরিস্থিতি হয়তো তেমন ছিল না, তাই উনি কোনো যোগাযোগ করে উঠতে পারেননি। হয়তো এমন কিছু ঘটেছিল যে কারণে মা আজও সবার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন। সেটাই তো প্রশ্ন তনু, সেদিন এমন কি ঘটেছিল? আমার বলা কথা আর নিজের চোখে দেখা দুটোর মধ্যে যে আকাশ আর পাতালের তফাৎ। কিছু মনে করবেন না স্যার, আমি না আপনার ঠামাকে একদম বিশ্বাস করতে পারি না। পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নেই যা উনি করতে পারেন না। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি প্লিজ মাথাটা ঠান্ডা করে নিজের মতো করে সমস্ত কিছু খোঁজ নিন। আমি আপনার পাশে আছি। তুমি ঠিকই বলছো। আর সত্যি বলতে আজ আমিও ঠাম্মাকে বিশ্বাস করতে পারছি না। তুমি জানো তনু, আমার মায়ের উপর অনেক রাগ ছিল, আমি ওনাকে ঘৃণা করতাম, কিন্তু আজ ওনাকে ওভাবে দেখে আমার মনের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো।
খুব ইচ্ছা করছিল একবার ওনাকে জড়িয়ে ধরে মা বলে ডাকতে। তাহলে জড়িয়ে ধরলে না কেন? একটু ভালো করে কথাও তো বলতে পারতেন, অন্তত একবার মা বলে ডাকতে তো পারতেন। জানি না কেন পারলাম না। ওই তুয়া মেয়েটাকে দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল, খুব হিংসে হচ্ছিল। মনে হচ্ছিল আমি তো ছোটবেলা থেকে ওর জন্যই আমার মার কাছে থাকতে পারিনি। ওই মেয়েটাই আমার জীবন থেকে মায়ের ভালোবাসা কেড়ে নিয়েছে। আমার কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তাও আমি আনন্দে থাকতে পারিনি। আর ওই মেয়েটা শত দারিদ্রতার মধ্যেও আমার থেকে অনেক বেশি আনন্দের জীবন কাটিয়েছে, কারণ ওর কাছে মা ছিল। আর যদি ওই তুয়া মেয়েটা না থাকতো তাহলে আমার মা আমার কাছেই থাকতো। ঋষির মুখে এই কথা শুনে তনু হেসে ওঠে, তারপর বলে, স্যার, আপনি তো একটা ছোট বাচ্চার মতো করে বিহেভ করছেন। তোয়া কিন্তু আপনার ছোট বোন। অবশ্য ভাই বোনের মধ্যে এরকম একটু হিংসুটেপনা থেকেই থাকে। তবে জানেন তো, আমার বিশ্বাস তোয়া আপনার সৎ বোন নয়, আপনার নিজেরই বোন। আপনার মাকে দেখলেই বোঝা যায় যে উনি কখনোই এমন কোনো কাজ করেননি যাতে ওনার সন্তানদের চোখে উনি ছোট হয়ে যাবেন। দেখেছেন, উনি আজও কিন্তু শাখা পলা সিঁদুর সব পরে আছেন। আর আমার মন বলছে উনি এই সমস্ত কিছু আপনার বাবার মঙ্গল কামনাতেই পড়েন। আমি এত কিছু জানি না, তবে হ্যাঁ, সত্যিটা আমি যেভাবেই হোক খুঁজে বের করবোই। 21 বছর আগে ঠিক কি ঘটেছিল আমাকে সেটা জানতেই হবে। আচ্ছা, একটা কাজ করুন, এবার আপনি একটু রেস্ট নিন, সারাদিন অনেক থকল গেছে। এমন সময় একজন সার্ভেন্ট এসে তনু আর ঋষি রাতের ডিনার রুমে সার্ভ করে দিয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছ, মাথাটা খুব ধরেছে, চলো তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়ি। ঋষির মুখে এই কথা শুনে তনু একটু আবদারের গলায় বলে, কিছু যদি না মনে করেন একটা রিকোয়েস্ট করবো। কি রিকোয়েস্ট? এখন নিজে হাতে খেতে ইচ্ছে করছে না, তাই তো? আপনি কি করে জানালেন যে আমি এটাই বলবো? আপনি কি মন পড়তে শিখে গেছেন? না, অত কঠিন কাজ এখনো শিখে উঠতে পারিনি, তবে আমার একমাত্র বউ আমার কাছে কি আবদার করতে পারে সেটার একটা আন্দাজ আছে বই কি। তারপর খাবারের থালা হাতে নিয়ে ঋষি তনুকে খাইয়ে দিতে শুরু করে। তনু আনন্দ করে খেতে থাকে, মাঝে মধ্যে ঋষিকেও এক দুগাল খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে দুজনে শুতে যায়। ঋষি তনুকে জড়িয়ে ধরে শোয়। তনু ঋষির বুকে মাথা রেখে বলে, আচ্ছা, কাল আমরা হসপিটালে যাবো তো? হ্যাঁ, কাল তো ডিসচার্জ করে দেবে, তাই খুব সকাল সকাল যেতে হবে। এখন ঘুমাও। পরের দিন সকালে ঋষি আর তনু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে হসপিটালে যাওয়ার জন্য নিচে নামে। মল্লিকা দেবী তখন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছে। ওদেরকে দেখে বলেন, এ কি ঋষি, তোমরা এত সকালে কোথায় যাচ্ছ? আমরা একটু বেরোচ্ছি, তনুর কয়েকটা জিনিস কেনার আছে, আর আজকের ব্রেকফাস্ট আমরা বাইরেই করবো। কিন্তু তোমার সাথে আমার জমিটার ব্যাপারে কিছু কথা বলার আছে। রমেশ বলছিল কাল নাকি ওই তুয়া মেয়েটার বিয়ে, তাই অহেতুক ঝামেলা করে না আর কোনো লাভ নেই। মেয়েটার বিয়েটা হয়ে গেলেই আমরা না হয় ওখানে যাবো, তাহলে অনায়াসে জমিটা খালি করা যাবে, কি বলো? ঠিক আছে, এই ব্যাপারে পরে কথা হবে, এখন আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। ঋষি আর তনু বেরিয়ে গেলে মল্লিকা দেবী মনে মনে বলেন, খুব ভুল করলে উমা, খুব ভুল করলে। তোমাকে এত বছর পর এখানে দেখবো সেটা আমি ভাবিনি, তবে একবার যখন দেখা হয়ে গেছে তখন তো আর হাতে হাত রেখে বসে থাকা যায় না। তারপর তোমার ওই মেয়ে তো বড্ড বর বেড়েছে, আর লোকেদের গায়েও হাত তুলেছে। হ্যাঁ, আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। তাই এবার তোমার ওই মেয়ের জন্যই তোমাকে শাস্তিটা পেতে হবে না। একদিন এই বাড়ি থেকে দাঁড়িয়েছিলাম, এবার এই বস্তি থেকে তোমাকে আমি দাঁড়াবো। ওই মেয়ের চোখে তোমাকে আমি এমন নিচে নামিয়ে দেবো যে ও তোমাকে নিজের মায়ের পরিচয় দিতেও ঘৃণা করবে। খুব শখ না ডাক্তার পাত্রের সাথে মেয়ের বিয়ে দেওয়ার? এই বিয়ে যদি আমি পণ্ড না করে দিয়েছি তাহলে আমার নামও মল্লিকা মুখার্জি নয়। আর তুমি দেখো আমি কি করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। ঋষি আর তনু গাড়িতে করে হসপিটালে যায় উমা দেবীকে দেখতে। যেতে যেতে তনু ঋষিকে বলে, আচ্ছা স্যার, কালকে তো তোমার বিয়ে, তা তোমার হবু বর ওই পার্থ ছেলেটাকে আপনার কেমন লাগলো? আমার কেমন লাগলো সেটা জেনে আর কি হবে? তুই যখন পছন্দ করেছে নিশ্চয়ই ভালো লাগে, সেই কারণেই করেছে, এতে আমি কি বলতে পারি? সেটা ঠিক, তবে গতকাল ছেলেটার কথাবার্তা না আমার খুব একটা ভালো লাগেনি। চোখ মুখটাও ঠিক ভালো লাগলো না। হ্যাঁ, আমারও যে খুব একটা ভালো লেগেছে তেমনটা নয়, তবে একটা কথা কি বলতো, সব মানুষই শান্তির জীবন চায়, অযথা ঝামেলা কেউই পছন্দ করে না। তাই হয়তো ছেলেটা ওভাবে কথা বলছিল, তাছাড়া ওকে আমরা আর কতটুকুই বা চিনি। ঠিক বলেছেন, এই ব্যাপারে কোনো কথা বলার রাইট আমাদের নেই। তাছাড়া তুয়া তো এখনো জানেই না যে আপনি ওর নিজের দাদা। ও তো এখনো আপনাকে একজন অসভ্য অহংকারী মানুষ বলেই মনে করে। ঋষি এই কথাটা শুনে তনুর দিকে একটু রেগে তাকায়। সেটা দেখে তনু আবার বলে, ওভাবে বড় বড় চোখ করে কি দেখছেন?
আমি কি কিছু ভুল বললাম? দেখুন, আমি জানি আপনি এখনো তোকে নিজের বোন হিসেবে মেনে নিতে পারেননি, কিন্তু কেন বা মানতে পারছেন না সেটাও তো আমি বুঝতে পারছি না। দেখো তনু, আমি এখন নতুন করে আর কিছুই ভাবতে চাইছি না। আমি শুধু এটা বুঝতে পারছি এই পুরো ঘটনায় কিছু একটা সমস্যা আছে। এমন কিছু সত্যি লুকিয়ে আছে যেটা আমরা জানি না। তাই এখন আমি শুধু সেই সত্যিটাকে খুঁজে বার করতে চাইছি। আমার এই সত্যি খোঁজার লড়াইয়ে তুমি পাশে থাকবে তো তনু? অবশ্যই থাকবো স্যার। আমি সব সময় জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনার হাতটা ঠিক এইভাবেই চেপে ধরে থাকবো। এই বলে তনু ঋষির হাতটা চেপে ধরে। ঋষি তনুর দিকে তাকিয়ে নিশ্চিন্তে হাসে হাসে। কিছুক্ষণের মধ্যে ওরা হসপিটালে পৌঁছে যায়। তারপর সোজা উমাদেবীর কেবিনে যায়। উমাদেবী অত সকালে ঋষিদেরকে দেখে একেবারে অবাক হয়ে যায়। ঋষি ওনার সামনে গিয়ে বলে, এখন কেমন আছো? রাতে ব্যথা বেড়েছিল? ঋষির কথায় যে কেয়ার আছে সেটা শুনে উমাদেবীর চোখে জল চলে আসে। উনি ঋষির হাতটা ধরে বলেন, আমি ঠিক আছে বাবা। ঋষি, তোকে যে আমার চোখের সামনে দেখতে পাবো সেটা আমি কখনো ভাবিনি। তুই যে এসেছিস তাতে আমি অর্ধেক ভালো হয়ে গেছি রে। হাতটা ছাড়িয়ে দেয় ঋষি, বলে, সত্যি? সেই জন্যই বুঝি আমাকে ওভাবে একা ছেড়ে চলে গিয়েছিলে? বেঁচে আছি নাকি মরে গেছি সেটা জানার চেষ্টাও করনি। নিজের মতো নতুন জীবন শুরু করেছিলে। আমার জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা তাদের গোটা জীবনটাকেই বদলে দেয়। তোকে ছেড়ে আসাটা আমার জীবনের তেমনই একটা ঘটনা। বেশ তো, তাহলে সেই ঘটনাটাই বলো শুনি। 21 বছর আগে কি এমন ঘটেছিল যার জন্য ওভাবে সেদিন তোমায় চলে যেতে হয়েছিল? সে কথা আমি তোকে বলতে পারবো না। তাছাড়া আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি কিছু বললে কেউ কি আমাকে বিশ্বাস করবে? বরং আমি যদি মুখ খুলি আমার তুয়ার ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। তখন আমি কি করবো? তুই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ। মায়ের মুখে এমন কথা শুনে ঋষি কষ্ট পায়, তাই একটু তার ছেলের হাসি হেসে বলে, না তনু, ভুলটা আমারই। উনি আজও ওনার মেয়েকে ছাড়া আর কিছুই বোঝেন না। ওনার যার একটা সন্তান আছে সেটা তো উনি ভুলেই গিয়েছেন। না ছোটবেলায় আমার কথা ভেবেছে আর না আজ ভাবছে। আমি বোকা, তাই বারবার ওনার কাছে ছুটে আসছি। বিশ্বাস কর ঋষি, তুই আমায় ভুল বুঝছিস। একজন মায়ের কাছে তার সকল সন্তান সমান হয়, তার উপর তুই হলি আমার প্রথম সন্তান। আর আমি কিনা তোকে ভুল বুঝবো? আমি এক মুহূর্তের জন্যও তোকে ভুলিনি বাবা। আমি শুধু আমার মেয়ের বিপদের ভয় পাচ্ছি। ঋষি হঠাৎ রেগে চিৎকার করে উঠে বলে, মেয়ে মেয়ে মেয়ে, সর্বক্ষণ শুধু মেয়ের চিন্তা। আচ্ছা, আমি বুঝতে পারছি না এমন কি বিপদ হতে পারে ওর। চলো ধরে নিলাম তোমার কোনো বিপদ হবে, তাহলেও তুমি কি মনে করো আমি ওকে সেভ করতে পারবো না? আমি কি এখনো সেই ছোট্ট ঋষি আছি নাকি? প্লিজ আমাকে সত্যিটা বলো, কি হয়েছিল সেদিন? আমাকে ক্ষমা করে দে ঋষি, আমি তোকে কোনো সত্যি বলতে পারবো না। আমি শুধু তোর কাছে অনুরোধ করবো, তোরা তোকে এই বিষয়ে কিছু জানাস না। এটা ছোট থেকে অনেক কষ্ট পেয়েছে, ও জানে আমি ওর বাবার সাথে থাকি না, তাই এই পৃথিবীতে আমি ছাড়া ওর আর কেউ নেই। আমি ওর বাবা, আমি ওর মা। দয়া করে নতুন কিছু জানি ওকে আর কষ্ট দিস না। তুই জানি না ওর বাবা কি? না, তুই কিচ্ছু জানি না। আমি কখনো ওকে কিচ্ছু বলিনি, তাই তোকে অনুরোধ করলাম, তোমরা দয়া করে ওকে কিছু বলুন না। আমি নিজের মা হই, এটা জানতে পারলে ওর মনে অনেক প্রশ্ন আসবে, অনেক অনেক ঝড় উঠবে যা আমি সামলাতে পারবো না। অপূর্ব, এইভাবেই সবাইকে তুমি অন্ধকারে রেখে দাও আর আমাকে অস্বীকার করে যাও। কি লাভ হচ্ছে তোমার এসব করে? একটু শান্ত হয়ে কথা বলুন না স্যার, প্লিজ। ভুলে যাবেন না উনি কিন্তু এখনো অসুস্থ, আর তাছাড়া এইভাবে ওনাকে জোর করে তো কোনো লাভ নেই। উনি নিশ্চয়ই সময় হলে আপনাকে সব বলবেন। আমি জানি তোর আমার উপর খুব রাগ হচ্ছে, কিন্তু বিশ্বাস কর, আমি সেদিন বাধ্য হয়ে তোকে আর তোর বাবাকে ছেড়ে চলে এসেছিলাম। আমি যা করেছি সব আমার ভালোর জন্যই করেছি, সবার ভালোর কথা ভেবে। এর থেকে বেশি আমি একটু বলতে পারবো না। এই বলে উমাদেবী হাঁপিয়ে যান। ওনার অল্প শ্বাসকষ্ট শুরু হয়। এটা দেখে তনু বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। তুমি প্লিজ শান্ত হও, না হলে তোমার আবার কষ্ট হবে। আর কাল তো তোমার বিয়ে, তোমাকে তো সুস্থ থাকতে হবে নাকি? ঋষি আমাকে একবার মা বলে ডাকবে বাবা। তোমার মুখ থেকেই থাকতে শোনার তো আমি তো বহু বছর ধরে অপেক্ষা করে আছি বাবা। অপেক্ষা তো আমিও করেছিলাম, অন্তত একবার মা বলে ডাকার জন্য। দিনের পর দিন চোখের জল ফেলেছিলাম, কিন্তু কাউকে মা ডাকতে পারিনি। তাই এখন আর নতুন করে মা ডাকতে পারবো না। আসলে অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। আর যতক্ষণ না সম্পূর্ণ সত্যটা জানতে পারছি ততক্ষণ তোমাকে আমি আর মা বলে ডাকবো না, এই প্রতিজ্ঞা করলাম। আমি তোকে জোর করবো না। তোর যেদিন মন চাইবে তুই সেই দিনেই ডাকিস, আমি অপেক্ষা করবো। তখনই দরজা খুলে তুয়া ঢোকে। তুয়াকে দেখে ওরা চুপ করে যায়। তুয়া ঋষি আর তনুকে এত সকালে এখানে দেখে অবাক হয়ে যায়, তাই বলে, আপনারা এত সকালে এখানে কেন? আমরা আসতে পারি না? না মানে আমি সেভাবে বলতে চাইনি। আসলে আমার খুব খারাপ লাগছিল, কারণ আমাদের জন্য তো তোমার মার আজকে এই অবস্থা হয়েছে, তাই উনি কেমন আছেন সেটা দেখতে এলাম। আমি ডক্টরের সাথে কথা বলে আসলাম, মা এখন ঠিক আছে, মার ডিসচার্জ হয়ে গেছে, মাকে নিয়ে আমি এখন বাড়ি যাবো। এই বলে তুয়া উমাদেবীকে ধরে বেড থেকে নিচে নামায়, কিন্তু হঠাৎই ওনার মাথাটা ঘুরে যায়। উনি পড়েই যাচ্ছিলেন, এমন সময় ঋষি ধরে ফেলে। তুয়া একদিকে ধরে আছে আর আরেকদিকে ঋষি ধরে আছে। এই দেখে তনু নিজের মনে একটু হাসে। তখনই উমাদেবী বলেন, আমি ঠিক আছি,
তোমাদের দুজনকে একটা অনুরোধ করবো রাখবে? বলুন না, কি বলবেন? কাল আমার মেয়ের বিয়ে, তাই আমি চাই তোমরা দুজনেই কাল বিয়েতে এসো। ঋষি যদি নাও আসে, তুমি কিন্তু অবশ্যই এসো তনু। আর যদি সম্ভব হয় আজ দুপুরে একবার আসতে পারবে মা? হ্যাঁ, আসলে আজকে তো তোমার হাই বুড়ো ভাত, তাই বলছিলাম। মা, এসব কি বলছো তুমি? হ্যাঁ, আরে ওনারা এত বড় লোক হয়ে এই বস্তিতে আসবে, তাও আমার বিয়েতে? তনু ঋষির দিকে তাকায়। ঋষি চোখে ইশারায় অনুমতি দেয়। তাই তনু বলে, কেন আসবো না? আমি আজ দুপুরেও যাব, আবার কাল বিয়েতেও যাব, তাও দুজন একসাথে। হ্যাঁ, তুমি সত্যি বলছো? তোমরা দুজনেই আসবে? একদম সত্যি কথা, দুজনেই যাব। চলো, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। লাগবে না, আমি অটো নিয়ে এসেছি। এই বলে তুয়া উমাদেবীকে ধরে ধরে নিয়ে যায়। ঋষি আর তনুও বেরোয়। ঋষি নিচে গিয়ে দেখে উমাদেবী আর তুয়া দাঁড়িয়ে আছে, তাই কাছে গিয়ে বলে, এ কি, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাদের অটো কোথায়? আরে কি বাজে এই অটোওয়ালাটা! একটু দাঁড়াতে বললাম, কিন্তু এখন দেখি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, গাড়িতে বসো, আমি পৌঁছে দিচ্ছি। লাগবে না, আমরা ঠিক চলে যেতে পারবো। জেদ করে না তুয়া, দেখছো তো মায়ের কষ্ট হচ্ছে, উনি আর দাঁড়াতে পারছেন না, চলো আমি পৌঁছে দিচ্ছি। মায়ের অবস্থার কথা ভেবে তুয়া গাড়িতে উঠতে রাজি হয়ে যায়। তারপর ঋষি ওনাদের বস্তিতে পৌঁছে দেয়। কিন্তু ঋষিকে দেখে বস্তির অনেকেই খুব রেগে যায়। ঋষির ওপর চড়াও হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তুয়া বলে ওঠে, দাঁড়াও, তোমরা শান্ত হও। ঋষিরাজ মুখার্জি আমাদের অনেক উপকার করেছেন, মায়ের খেয়াল রেখেছেন আর মায়ের চিকিৎসার সমস্ত টাকাও দিয়ে দিয়েছেন, তাই ওনাকে আর কিছু বলো না তোমরা। উনি হাসপাতালে সমস্ত খরচ দিয়েছেন আর আমাদের গাড়ি করে এখন বাড়িতেও পৌঁছে দিতে এসেছেন। তুয়া আর তনু উমাদেবীকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসায়। তনু দেখে ঘরের বাইরের কিছুটা ফাঁকা জায়গায় প্যান্ডেল বাঁধা হয়েছে। ছোট দুটো ঘর, মাথার উপরে টালে দেওয়া। একটা ঘরে একটা ছোট চৌকিতে বিছানা পাতা। তুয়া উমাদেবীকে সেখানেই নিয়ে গিয়ে শোয়ায়। ঋষি দূর থেকে ঘরটার দিকে তাকিয়ে থাকে। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। মনে মনে বলে, ঋষিরাজ মুখার্জির মা কিনা থাকছে এই বস্তিতে, আমি কিছুতেই আমার মাকে এখানে আর থাকতে দেবো না। তুমি কোন সত্যি আমার থেকে গোপন তুমি কোন সত্যি আমার থেকে গোপন করছো? কোন ঘটনার জন্য তোমাকে মুখার্জি মেনশন ছেড়ে এই বস্তিতে থাকতে হচ্ছে? সেই রহস্য আমি খুঁজে বের করবোই। আমাদের পরবর্তী পর্বে। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা। আজকের এই 17 নম্বর পর্বটি শুনে আপনাদের মনের অনুভূতি ঠিক কেমন হলো? তনু আর ঋষির এই বর্তমান পরিস্থিতি কি আপনাদের হৃদয়ে কোনো নতুন দোলা দিয়ে গেল? কিংবা অভিক আর তুয়ার এই নতুন রসায়ন আপনাদের কতটা ছুঁয়ে গেল তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের একটি সুন্দর ও গঠনমূলক মন্তব্য আমার রাতের সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর করে দেয় আর পরবর্তী পর্বটিকে আরও নিখুঁত, আরও সুন্দর করে তোলার এক অন্যরকম তাগিদ ও অনুপ্রেরণা যোগায়। যদি আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তবে গল্পে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি ছোট্ট লাইক আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারকে আরও অনেক নতুন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন এসেছেন কিংবা নিয়মিত গল্প শুনছেন অথচ কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে মিস্টার অলোকেশ সরকারের বিনীত অনুরোধ, এখনই আপনাদের ভালোবাসার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আগামী 18 নম্বর পর্বটি সবার আগে আপনি উপভোগ করতে পারেন। চাইলে গল্পটি আপনার সেই সব বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা এমন মন ছুঁয়ে যাওয়া বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে আমি ছিলাম এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত ঠিকানা অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ।